আপনাদের সকলকে আমন্ত্রণ যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় আপনাদের সাথে আছি আমি মীরা হাসান। আর আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি আবারও আলোচনায় খালেদা জিয়া। আজকে আলোচনায় আমরা তিন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের সাথে একে একে পরিচিত হব। প্রথমে পরিচয় করে দিতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব এস.এম. কামাল হোসেন। জনাব এস.এম. কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টায়। আশা করি আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন জনাব এস.এম. কামাল। এছাড়াও আমাদের এই আলোচনায় আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, এবং একই সঙ্গে এই আলোচনায় আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। স্বাগত আপনাদের দুজনকেও। আপনাদের তিনজনকে নিয়ে আসলে মূলত আলোচনাটা শুরু করব, তবে শুরুতেই টাইটেল ব্রেক আছে। এরপরেই এস.এম. কামালের সংযোগটি সাময়িক বিচ্ছিন্ন রয়েছে আমাদের সাথে, আশা করি কিছুক্ষণের মধ্যে তাকে আমরা পেয়ে যাব। আমি আলোচনাটা শুরু করি সৈয়দ ইমরান সালেহ প্রিন্স আপনাকে দিয়েই। গত কয়েকদিন ধরে ভীষণ আলোচনায় আসছে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর প্রসঙ্গটি। ইমরান সালেহ প্রিন্স, আপনার কাছে জানার জায়গাটা হচ্ছে যে আমরা যে পারিবারিক সূত্র বা দলীয় সূত্রগুলোর মধ্যে জানতে চাচ্ছি যে সেখানে সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো এবং বিদেশ যেতে না পারার যে শর্তটি রয়েছে সেটা শিথিল করার অনুরোধ করা হয়েছে। এখন এর অর্থ আমরা আসলে কি ধরে নেব? আপনারা দাবি করেন যে শত চেষ্টার পরও 111-এর সময় বিএনপি চেয়ারপারসনকে বিদেশে পাঠানো যায়নি। এখন আমরা দেখছি সেই বিএনপি চেয়ারপারসনকে বিদেশে যেতে শর্তটি শিথিল করার আবেদন করা হচ্ছে। এর অর্থটা আসলে কি? ইমরান সালেহ প্রিন্স। জি, ধন্যবাদ আজকে আমাকে এই টকশোতে সংযুক্ত করার জন্য, এবং একই সাথে আমার সাথে যারা সব আলোচক হিসেবে আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি প্রথমেই আপনারা জানেন যে আগামীকাল 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 42তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমি আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশ এবং জনগণকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। তা আপনি যে প্রস্তুতি করেছিলেন সেটার উত্তরে যেটা বলবো যে আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বর্তমানে সরকারের নির্বাহী আদেশে আপনার 6 মাসের তার জামিন, তার সাজা স্থগিত করে তাকে মুক্তি দেওয়া হয়েছিল। তো আপনারা জানেন যে বেগম খালেদা জিয়াকে যখন একটি ফরমাইশি রায়ের মাধ্যমে তাকে জেলে নেওয়া হয়, তখন তারপর থেকে আমরা আইনগতভাবে এবং রাজনৈতিকভাবে তাকে মুক্ত করার জন্য নানা পদক্ষেপ আমরা গ্রহণ করেছিলাম। কিন্তু সব ক্ষেত্রেই সরকারের যে একটা প্রতিবন্ধকতা, রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল, যার ফলে দীর্ঘ প্রায় 25 মাস বেগম খালেদা জিয়াকে মানে তার জামিনের অধিকার থেকে বঞ্চিত করে তাকে জেলে আটক রাখা হয়েছিল। এরপরে তিনি মানে জেলখানাতেও অসুস্থ হয়ে পড়েন, এবং সেখান থেকে পরে তাকে বিএসএমইউতে হস্তান্তর করা হয়। দেখে সেখানেও তার চিকিৎসা চলছিল, কিন্তু তারপর আপনারা জানেন যে তার রোগ কিন্তু বাড়তেই থাকে। পরবর্তীতে এক পর্যায়ে তার পরিবারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার ভাই এবং বোন তারা সরকারের কাছে আবেদন জানান তাকে মুক্ত করে বিদেশে নিয়ে। ইমরান সালেহ প্রিন্স, এই ঘটনা প্রবাহ আমরা জানি, আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে এই বিদেশে যেতে শর্তটা শিথিল করার বার্তাটা আসলে আপনি একজন দলীয় কর্মী হিসেবে কি পাচ্ছেন? না, আমরা বার্তাটা হচ্ছে সিম্পল। আমি যেটা বলছিলাম, আমি আসলাম যে ওনার পরিবারের পক্ষ থেকে যে আবেদনটি করা হয়েছিল যে তার সুচিকিৎসার জন্য তারা বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে সুচিকিৎসা করাতে চায়। তো সেই রকম একটি আবেদনের প্রেক্ষিতে সরকার তৎকালীন সময়ে অর্থাৎ গত মার্চ মাসের সম্ভবত 25 তারিখে নির্বাহী আদেশে তাকে মুক্ত করে, কিন্তু বিভিন্ন শর্ত দিয়ে। প্রথম শর্তটি হলো তাকে উনি বিদেশে যেতে পারবেন না। দ্বিতীয় শর্তটি হলো তাকে বাসভবনে থেকেই চিকিৎসা দিতে হবে, এবং যে হাসপাতালে ছিলেন সেই হাসপাতালে চিকিৎসা দিতে হবে। তো যখন বেগম খালেদা জিয়াকে সরকার মুক্তি দেন এই শর্ত সাপেক্ষে, তখন দেশে আপনার করোনা ভাইরাসের শুরু হয় এবং পরবর্তীতে ব্যাপক মহামারী আকার ধারণ করে, এবং সেখানে মানে বাসভবনে তাকে রেখেও চিকিৎসা দেওয়াটা সম্ভব হচ্ছিল না, হাসপাতালে যাওয়া তো দূরের কথা। তার এই 6 মাসে তার চিকিৎসা বা রোগ কিন্তু কমে নাই বা বরঞ্চ বেড়েছে,
এবং চিকিৎসাও তার বিভিন্নভাবে ব্যাহত হয়েছে। এবং তার যে বর্তমানে যে চিকিৎসা, সেই চিকিৎসা বর্তমানে বাংলাদেশে কোনো হাসপাতালে এটা সম্ভব না। এটা হাসপাতালে যে মেডিকেল বোর্ড, তারাও অ্যাডভান্স ট্রিটমেন্টের কথা বলেছে। সেই কারণে বেগম খালেদা জিয়ার পরিবার তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করার জন্যই সরকারের কাছে আবার আবেদন জানিয়েছে বলে আমরা শুনেছি বা আমরা জেনেছি। তো এখানে আপনার অন্য কোনো বার্তা নেই। বেগম খালেদা জিয়াকে শুধুমাত্র চিকিৎসার জন্যই বিদেশে নিয়ে যেতে চায় তোর পরিবার, এবং সেই জন্য তাকে আবেদনটা যে আপনার শুধু আপনাদের কাছে এই বার্তাটাই মনে হচ্ছে যে তাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা। আমি আসবো আপনার কাছে আবারও, যেখানে এর আগে আমরা বহুবার বিএনপি নেতা কর্মীদের এটা বলতে শুনেছি আমরা যে 111-এর সময় বিএনপি চেয়ারপারসনকে বহু চেষ্টা করেও দেশের বাইরে চিকিৎসার পারপাসও নিয়ে যাওয়া যায়নি। এখন তিনি বিদেশে যাওয়ার জন্য এই প্রসঙ্গটি শিথিল করার বিষয়টি নিয়ে আমি আবারও আপনার জানতে চাইবো। তবে আমি এই ফাঁকে এস এম কামাল আমাদের সাথে যোগ দিয়েছেন। এস এম কামালের কাছ থেকে আমি একটু শুনতে চাইবো যে বিএনপির মূল্যায়নটা এরকম হচ্ছে, আমরা দেখছি যে সরকার বিরোধী দলের প্রধান নেতাকে দমিয়ে রাখার চেষ্টা সর্বাত্মক হয়, সবসময় হয়। জনপ্রিয় নেতা যাতে জনসংযোগে না আসতে পারেন, সরকার সেই চেষ্টাই করে। খালেদা জিয়া, তারেক রহমানের ক্ষেত্রে সেটাই ঘটেছে, বিএনপি সেটাও মনে করেন। এখন খালেদা জিয়াকে এমনকি মুক্তি দেবার যে সময়টাও বেছে নেওয়া হয়েছে সেটা যখন করোনা মহামারী চলছিল। এখন বিএনপির প্রশ্নের জায়গাটা এরকম যে খালেদা জিয়াকে নিয়ে আসলে এত ভয় কেন, কেন এত শর্তের বেড়া জাল আওয়ামী লীগের মধ্যে? এস এম কামাল। জনাব এস এম কামাল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমার মনে সংযোগটি আবারও হারিয়েছি। আমি একটু মুস্তফা ফিরোজের কাছে যেতে চাই, আশা করি এই ফাঁকে আমরা এস এম কামালের সংযোগটি ঠিক করে ফেলার চেষ্টা করব। মুস্তফা ফিরোজ, আপনি শুনছিলেন ইমরান সালেহ প্রিন্সের যে বিশ্লেষণ, তিনি কি মনে করছেন? এখন আপনার বিশ্লেষণটা কি? এই শিথিল করার শর্তটা আসলে কি খালেদা জিয়ার দেশের বাইরে যাওয়া বা রাজনীতিতে ফেরাটা এখন এক ধরনের অনিশ্চয়তা বা এক ধরনের দীর্ঘসূত্রিতার জালে পড়ল কিনা, যদি এটা সরকারের নির্বাহী আদেশে আবারও দেয়া হয়? মুস্তফা ফিরোজ। জি, এই বেগম খালেদা জিয়ার যে চিকিৎসার বিষয়টি শুরু থেকেই সরকারের পক্ষ থেকে যেটি দেখা যাচ্ছে যে এটিকে একেবারেই পারিবারিক ভাবে বিবেচনা করা হচ্ছে এবং মানবিক ভাবে। এখানে কোনোভাবেই সরকারের পক্ষ রাজনৈতিক ভাবে যে কথাগুলো বলা হচ্ছে দলের পক্ষ থেকে, সেইটা তাকে কিন্তু আমলে নেওয়া হচ্ছে না বা সেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এটা একান্তই একটা পারিবারিক বিষয়, মানবিক বিষয়, চিকিৎসার বিষয়। সেভাবেই সরকার প্রতিপন্ন করার চেষ্টা করছে এবং সেভাবেই কিন্তু হচ্ছে। বিএনপি মহাসচিব বা বিএনপির পক্ষ থেকে কোনো আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হচ্ছে না বা আমলে নেওয়া হচ্ছে না, বরং তার পরিবারের পক্ষ থেকে শামীম ইস্কান্দার যখন আবেদন করছেন, সেই আবেদনেই কিন্তু তিনি বঙ্গবন্ধু মেডিকেল থেকে পাঠানো হয়েছে এবং এখনো যে আবেদনটা, সেই আবেদনটা নিশ্চিত যদি বিবেচনা করা হয় সরকারের পক্ষে থেকে, তাহলে তার মানে হচ্ছে যে সরকার এখানে কোনোভাবেই রাজনীতিকে যুক্ত করতে চাচ্ছে না। যদি রাজনীতিকে যুক্ত করতে চায় তাহলে এখানে এক ধরনের পারসেপশন ডেভেলপ করবে যে বিএনপির চাপের কাছে মুখ স্বীকার করে সরকার হয়তো বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু থেকে বাসায় চিকিৎসা বা বাসা থেকে এখন বিদেশে চিকিৎসা করানোর ব্যাপারে তারা বাধ্য হয়েছে। এই বিষয়টা সরকার এই রাজনৈতিক ফায়দাটা কোনোভাবেই বিএনপিকে দিতে চাচ্ছে না এবং বাস্তবতা হচ্ছে যে সেই অবস্থাও কিন্তু এখন অনুপস্থিত, অর্থাৎ সেই রকম রাজনৈতিক পরিবেশ তৈরি করা বিএনপির পক্ষে সম্ভব হয়নি। হয় বিএনপি ব্যর্থ হয়েছে অথবা সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিটাই এমন যে বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেল থেকে বাসায় চিকিৎসা আনা 6 মাসের যেই বিষয়টি, এখন যে বিদেশে একেবারে সরকারের উপর চাপ তৈরি করে যে আদায় করা, সেই বিষয়টা বিএনপির পক্ষে সম্ভব হয়নি। ফলে বাস্তবিক অবস্থা বিবেচনা করেই এটি যথার্থ যে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, হয়তো সরকার সেই বিষয়টি হয়তো করতে পারে। বাস্তবে
আমি 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 মোস্তফা ফিরোজের অনেক কথা ঠিক মতো শুনতে পাচ্ছি না, জানি না দর্শক শুনতে পাচ্ছেন কিনা। আশা করি চেষ্টা করবো তার শব্দযন্ত্রটাকে ঠিক করে নেওয়ার। আমি বরং এস এম কামালের কাছে যেতে চাই। এস এম কামাল, আপনি যদি শুনে থাকেন সৈয়দ ইমরান সালে প্রিন্সের বক্তব্য এবং মোস্তফা ফিরোজের যে বক্তব্য, সেটা তারা মনে করছেন, বিশেষ করে মোস্তফা ফিরোজ, যে এখান থেকে আসলে পলিটিক্যাল ফায়দা কোনোভাবেই সরকার বিএনপিকে দিতে চায় না। এখন আমরা যা দেখছি বিএনপির প্রশ্নের জায়গা থেকে হচ্ছে যে খালেদা জিয়াকে যখন মুক্তিটা দেওয়া হলো নির্বাহী আদেশে বা তার দণ্ডটা স্থগিত করা হলো, সেই সময়টা আসলে যখন নেওয়া হলো তখন সেটা হচ্ছে যে মহামারী চলছে। এখন বিএনপির প্রশ্নের জায়গা হচ্ছে যে কেন এত শর্তের বেড়াজাল দেওয়া হচ্ছে খালেদা জিয়ার প্রসঙ্গগুলোতে এসে, এবং কেনই বা খালেদা জিয়া এবং বিএনপিকে নিয়ে এত ভয় কাজ করে সরকারের মনে। এস এম কামাল। আপনাকে ধন্যবাদ। আমি সর্বপ্রথমে শ্রদ্ধা জানাই ভারতের সর্বশ্রেষ্ঠ বন্ধু, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বন্ধু, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে আমি গভীর শোক জানাই। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন। পীর সাহেবরা সবসময় এই কথা বলে, উদরপিণ্ডি বুদরগাড়ে দাঁড়ানোর চেষ্টা করে। ব্যর্থতার দায় দায়িত্ব যারা একসময় বলেছেন জেলখানায় হেঁটে গিয়ে নেত্রীকে বের করে নিয়ে আসবে, একটা লোক মাঠে নামানোর নেত্রীর মুক্তির দাবিতে ক্ষমতা নাই, এই কথা বলতেন উনি। একটা কথা বলেন, ফরমাইশি রায়। 2007-8 সালে তত্ত্বাবধায়ক সরকার বেগম খালেদা জিয়ার নামে দুর্নীতির মামলা করেন, জননেত্রী শেখ হাসিনার সরকার করেননি। এবং আর একটা মামলায় জিয়া ট্রাস্ট, চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলা, জিয়া পরিবার দুর্নীতির মামলা, দুইটি মামলায় সাজা হয়। ওনাদের নাম করা উকিলরা হাইকোর্টে এবং সর্বোচ্চ আদালতেও মুভ করেছেন। বিচারক কেন খালেদা জিয়াকে মুক্তি দেয়নি, 3টে আপনি দিক নির্দেশনা দিয়েছিলেন, ডাইরেকশন দিয়েছিলেন, আপনারও মনে আছে, জাতি জানে। সেই ক্ষেত্রে উনাদের ধন্যবাদ দেওয়া উচিত জননেত্রী শেখ হাসিনাকে, যে শেখ হাসিনাকে হত্যা করার জন্য খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ভবন তৈরি করে বঙ্গবন্ধুর খুনিকে নিয়ে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল এবং আইবি রহমান সহ 24 জন মারা গিয়েছিল। যে আওয়ামী লীগ মনে করে, আমরা মনে করি জিয়া, খালেদা জিয়া, তারেক জিয়া আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করতে এসেছে এবং বঙ্গবন্ধুর হত্যার সাথে জিয়া রহমান জড়িত। তারপরেও জননেত্রী শেখ হাসিনা মানবিক কারণে, মানবিক বিশ্বের নেত্রী, মানবতার নেত্রী, মানবিক কারণে বেগম খালেদা জিয়াকে, আপনি জানেন ফৌজদারি কার্যবিধির 401 ধারায় নির্বাহী আদেশে উনার পরিবারের পক্ষ থেকে আপিল করার কারণে উনাকে মুক্তি দিয়েছেন 6 মাসের জন্য। যে বিএনপি তার নেত্রীর মুক্তির জন্য রাজপথে নামতে পারেন নাই, তারা এই সমস্ত কথা, এটা বিএনপির চরিত্রেই মানায়। জি, ইমরান সালে প্রিন্স, এটা ইমরান সালে প্রিন্স আছেন, ইমরান সালে প্রিন্সের কাছ থেকে এটা ছোট্ট করে জেনে নেই, কথার মধ্যে কি আপনি কোনো যুক্তি খুঁজে পান কিনা আসলে, যেটা হচ্ছে এস এম কামাল বলছিলেন যে আপনারা তো দলের নেত্রীর মুক্তির দাবিতে বা মুক্ত করে আনতে যে মাঠে রাজনৈতিক চাপ তৈরি করার কথা, সে ধরনের কোনো কিছুই যায়নি। দিন শেষে আইনমন্ত্রী যেটাই বলছেন যে প্রধানমন্ত্রী মানবিক কারণে মুক্তি দিয়েছেন 6 মাসের জন্য, সেটাই তো মুখ্য হয়ে দাঁড়ায়। ইমরান সালে প্রিন্স, দেখুন, এখানে তো আসলে আমি যেটা মানে রাজনৈতিক আলোচনাটা আজকে করতে চাচ্ছিলাম না, মনে করতেছিলাম যে বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টা এখানে সীমাবদ্ধ থাকবে। আমরা বেগম খালেদা জিয়াকে তো মানবিক কারণেই আমরা মুক্তি চেয়েছি, যে ওনার প্রতি একটা অমানবিক আচরণ করা হচ্ছে, সেই কারণেই ওনার পরিবারের পক্ষ থেকে মুক্তিটা চাওয়া হয়েছে। আর উনি বলেছেন কামাল ভাই যে বিএনপির একটি লোকও নাকি রাজপথে নামতে পারে নাই বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য। আমি ওনাকে স্মরণ করে দিতে চাই, বেগম খালেদা জিয়ার যেদিন তাকে জেল দেওয়া হলো সেদিন থেকে শুরু করে বিএনপির হাজার হাজার নেতা কর্মীরা কিন্তু মাঠে ছিল, আন্দোলন করেছে, সমাবেশ করেছে, মানববন্ধন করেছে, গণ অনশন করেছে, অবস্থান ধর্মঘট করেছে, এবং সেই সব কর্মসূচিতে সরকার কিভাবে মানে আক্রমণ করেছে, সাঁড়াশি অভিযান চালিয়েছে। আপনারা নিশ্চয় মনে আছে, আপনাদের টেলিভিশন চ্যানেলেই যমুনা টিভিতেই আপনারা দেখিয়েছিলেন, আমার মনে আছে, যে সেখানেও আমি অল্পের জন্য বেঁচে গিয়েছিলাম, সেই ছবিও আপনাদের ফুটেজে আমি দেখতে পেয়েছি। প্রেস ক্লাবের সামনে কি মানববন্ধন কর্মসূচিতে শেষ হওয়ার সাথে সাথে আমাদের 350 নেতা কর্মীকে সেখান থেকে গ্রেফতার করা হয়েছিল। সেখান থেকে স্বেচ্ছাসেবক দলের সদ্য প্রয়াত সভাপতি শফিউর রহমান বাবুকে গান পয়েন্টে
কিভাবে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছিল সেটা আপনারা জানেন। এছাড়া আমাদের ছাত্র দলের একটি ছেলেকে আমাদের মহাসচিবের পাশ থেকে তার কোল থেকে কিভাবে টেনে হিচড়ে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছিল আপনারা জানেন। তো আমরা যদি আন্দোলন না করলাম তাহলে তারা এই হামলা মামলা এগুলো করলো কিভাবে? জি, এস এম কামালের কাছ থেকে তাহলে এটা একটু ক্লিয়ার হয়নি যে এস এম কামাল যেটা হচ্ছে ইমরান সালেহ প্রিন্স যে উদাহরণগুলো দিচ্ছিলেন যে মানববন্ধন, গণস্বাক্ষর, অনশন, যেগুলোকে কোনো কর্মসূচি বলে আপনার মনে হয় না, মানে আপনি কার্যকর কর্মসূচি বলতে কোনটা মিন করছেন আসলে, যেটাতে আসলে সরকারের উপর চাপ তৈরি হয়? আমি আপনারে বলি, এখানে আমার বন্ধু ফিরোজ সাহেব আছেন সাংবাদিক। আপনি যেদিন খালেদা জিয়া জেল মানে কোর্টে হাজির হয় সেদিনই বিএনপি একটা শোডাউন দিয়েছিলেন এবং একটা পর্যায়ে যে ঘরে উঠে গিয়েছিলেন। আমি যেটা বলি যে বিএনপি যে বড় কথা বলেছেন, তারা আইনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে বাইর করতে পারেননি এবং তারা আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে বাইর করতে পারেননি, এটা ফিরোজ সাহেবও বলেছে। আর এইখানে আওয়ামী লীগ বেগম খালেদা জিয়াকে নিয়ে কোনো রাজনীতিও করতে চায় না। স্রেফ মানবিক কারণে জননেত্রী শেখ হাসিনা তাকে নির্বাহী আদেশে তার পরিবারের পক্ষ থেকে আবেদন করেছেন, এই কারণে মুক্তি দিয়েছে। এখানে আমরা বেগম খালেদা জিয়াকে বেগম খালেদা জিয়াকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ 2015 সালে উনারা অবরোধ দিয়েছিলেন, বেগম খালেদা জিয়ার সাথে যখন রাস্তায় নামতে গেছিল কাজের বুয়া ফাতেমা ছাড়া কেউ ছিল না। আমরা বিএনপিতে দেখেছি ওই দিন কাজের বুয়া ফাতেমা ছাড়া কেউ ছিল না। এই কারণে বেগম খালেদা জিয়াকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর উনাদের আর এক নেতা অপকর্ম করে বিদেশে পালিয়ে গেছেন, এই কারণে বিএনপিকে ভয় পাওয়ার আওয়ামী লীগের মনে কোনো কারণ নাই। কারণ আওয়ামী লীগ জনতায় বিশ্বাস করে, আওয়ামী লীগ জনগণের আস্থার প্রতি বিশ্বাস রাখে, আওয়ামী লীগ ষড়যন্ত্রে বিশ্বাস করে না, আওয়ামী লীগ খুন হত্যার রাজনীতি করে না, আওয়ামী লীগ জনগণের উপর নির্ভরশীল। এই কারণে আওয়ামী লীগ কারো ওই অমকের জনপ্রিয়তা আছে, জনপ্রিয়তা থাকলে তো 15ই ফেব্রুয়ারি 2015 সালের অবরোধে খালেদা জিয়ার ডাকে লক্ষ লক্ষ লোক রাস্তায় নামতে আসতো। আমি তো আবারও বলছি, কাজের বুয়া ছাড়া কেউ তার সাথে সেদিন দেখা করতে এস এম কামাল, আপনাকে একটু থামাতে হচ্ছে। আমি মুস্তাফা ফিরোজের কাছে যাবার আগে একটা 20 সেকেন্ড স্পট বিজ্ঞাপন আছে, তারপরে আসছি মুস্তাফা ফিরোজের কাছে। মুস্তাফা ফিরোজ, আপনি শুনছিলেন যে এস এম কামাল বলছিলেন যে আন্দোলন বলেন বা আইনগত দিক থেকে লড়াই করে বলেন খালেদা জিয়াকে মুক্ত করে নিয়ে আসা, সেই জায়গা থেকে তিনি ভীষণ রকম প্রশ্ন তুলছেন দলের ডেডিকেশনের উপরে, বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের উপর তিনি তাদের ডেডিকেশন যেটা রয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলছেন। এখন কি এই যে নির্বাহী আদেশে সাজায় স্থগিত হওয়া, 6 মাসের মেয়াদ বাড়ানো, আবার আবেদন করা, সেই জায়গা থেকে কি দলটির নেতাকর্মী বলেন বা অন্যান্য মানুষ যারা আছেন তাদের মনে কি এই সন্দেহটা তৈরি হতে পারে যে আসলে বিএনপিও সরকারের নিয়ন্ত্রণে চলছে? মুস্তাফা ফিরোজ, আমরা মুস্তাফা ফিরোজের সংযোগটিকে হারিয়েছি। আমাকে একটু সময় দেবেন, আমি একটা বিরতি নিই, বিরতির পর ফিরে এসে সব সংযোগগুলো ঠিক করবো এবং বাকি আলোচনাটাও করবো। নেব ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায় আমরা আলোচনা করছি, আবারও আলোচনা খালেদা জিয়ার যে দণ্ডাদেশ স্থগিত এবং দেশের বাইরে যাবার যে শর্ত আছে সেটি শিথিল করার প্রসঙ্গে আমি মুস্তাফা ফিরোজের কাছে বিরতির আগে প্রশ্ন রেখেছিলাম। সেই সময় তিনি সংযোগটা হারিয়ে ফেলেছিলেন। মুস্তাফা ফিরোজ, জানার জায়গাটা হচ্ছে যে এক ধরনের শর্ত সাপেক্ষে খালেদা জিয়ার যে মুক্তিটা হলো, তারপরে তার দলের এক ধরনের নীরবতা দেখা গেল, সেটা নিয়ে দলের নেতাকর্মীদের যে চিন্তা আছে সেটা বলা হচ্ছে। আমরা জানি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আছেন তারেক রহমান, তার বক্তব্য প্রচার নিয়েও দেশের আদালতে এক ধরনের নিষেধাজ্ঞা রয়েছে। আমরা এখন পর্যন্ত জানি না যে তিনি আসলে দেশের বাইরে যাচ্ছেন কি যাচ্ছেন না, এটা একেবারে তাদের পরিবারের সিদ্ধান্ত। কিন্তু তারপরও যদি চলে যান, সেক্ষেত্রে যদি আলোচনাটা এরকম হয় যে খালেদা জিয়া শর্তের বেড়াজালে বন্দী হয়ে দীর্ঘ সময় যদি আবারও বিরত থাকেন, তাহলে দলটার আসলে ভবিষ্যৎ মানে কীরকম হবে? কারণ তাদের রাজনীতি তো ঘোরাফেরা করা আসলে খালেদা জিয়া কেন্দ্রিক। মুস্তাফা ফিরোজ। জি, আমার যেটা ধারণা যে যখন নাকি যেহেতু এখন চলমান একটা করোনা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে তার পরিবার যে আবেদনটি করেছে, সেই আবেদনটি নাকচ করে আবার কারাগারে পাঠানো বা আবার হাসপাতালে ফেরত পাঠানো, এটা অত্যন্ত ঝুঁকির ব্যাপার হবে এবং পুরো দায়িত্বটা রাজনৈতিক আন্দোলন বা চাপ থাকুক আর না থাকুক, এটা একেবারেই সরকারের ঘাড়ের উপরে চেপে পড়বে।
কেননা পরিস্থিতি ওনার বেগম খালেদা জিয়ার যে বয়স, সেই বয়স বিবেচনা করে কোনোভাবেই তাকে হাসপাতালে পাঠানো অথবা অর্থাৎ দেশের কোনো হাসপাতালে আবারও ফেরত পাঠানো অথবা কারাগারে পাঠানো, এই দুটিই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেখানে যদি পরিবার আবেদনটি বিবেচনা করে যদি তাকে বিদেশে পাঠানোর অনুমতি দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সরকার অনেক মানে কি বলে অনেক দায় থেকে মুক্ত থাকছে। এবং অন্যদিকে দেখুন, এখন এমন কোন পরিস্থিতি নেই যে পরিস্থিতিতে বেগম খালেদা জিয়া যদি দেশের বাইরে যায় তাহলে বিএনপি এই দাবিটা করতে পারবে যে তাদের চাপের মুখে সরকার বাধ্য হয়েছে, এই কথাটি বলতে পারবে না। ফলে যখন কি একটা বড় রাজনৈতিক দল থেকে যখন নাকি কোন রকম চাপ সরকার অনুভব করছে না, যখন সরকার নিজের বিবেচনা থেকে অর্থাৎ তার ঘরের উপরে যে দায়টা, সেই দায়টা যখন নাকি সরকার নিজের থেকে নেয়ার মতো কোনো যুক্তি নেই, তখন পরিবারের আবেদনটি বিবেচনা করাটাই সঙ্গত। এবং এটাই আমার মনে হয় রাজনৈতিক মানে এই ক্ষেত্রে কি কোনো রাজনৈতিক মুস্তাফিরোজ এই ক্ষেত্রে কি কোনো রাজনৈতিক লাভ লোকসানের বিবেচনা আসবে কিনা? এখন ধরেন খালেদা জিয়া বিদেশে যদি চলেও যান এই চিকিৎসার পারপাসে, সেক্ষেত্রে তাকে সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড বলেন বা বক্তব্য দেয়া বলেন, সেই বিষয়ে তো সরকারের অনেক নিয়ন্ত্রণ নাও থাকতে পারে, সেটাও কি একটা বিবেচনার মধ্যে থাকে কিনা? সেটি কিছুটা থাকে। তবে দেখুন যে এই যে 6 মাস বেগম খালেদা জিয়া যে তার বাসায় ছিলেন, সেখানে কিন্তু দলের নেতারা কর্মীরা অনেকে দেখা করেছেন, সিনিয়র নেতারা দেখা করেছেন, কিন্তু তিনি কিন্তু কোনো বক্তব্য বিবৃতি কোনো কিছুর মধ্যেই থাকেননি। অর্থাৎ পুরোপুরি বলা যায় যে শর্ত মেনেই তিনি কিন্তু তার নিজের বাসায় ছিলেন। ফলে এখন বিদেশে যে এবং সামগ্রিকভাবে যে এখন সারা বিশ্বের যে করোনা পরিস্থিতি, মহামারী পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে তিনি কি এমন রাজনৈতিক কর্মকাণ্ড সেখানে করবেন, কি এমন বিবৃতি দিবেন বা কি এমন কথা বলবেন যেই কথায় একেবারে দেশে তোলপাড় হবে বা সারা বিশ্বে তোলপাড় হবে, আমার ধারণা যে মানে সেরকম রাজনৈতিক বাস্তবিক পরিস্থিতি বিরাজ করছে না। জি, এস এম কামাল শুনছিলেন আপনি। পাশাপাশি আপনাদের দলের পক্ষ থেকে এস এম কামাল আওয়ামী লীগ থেকে বা আপনাদের যা সিনিয়র লিডাররা আছেন তারা তো খুবই বিএনপিকে এই বিষয়টা বলেন যে খুবই দুর্বল, ক্ষীণকায়, আন্দোলন জমাতে পারে না, কিন্তু তারপরেও কোনো না কোনো ফোরামে কোনো না কোনো আলোচনা আপনারা ঘুরে ফিরে বিএনপিকে টেনে নিয়ে আসেন, বিএনপির আমলের দুর্নীতিকে টেনে নিয়ে আসেন, খালেদা জিয়া, তারেক রহমানের দুর্নীতির প্রসঙ্গগুলোকে টেনে নিয়ে আসেন। দলটা যদি এতই ক্ষীণ হয়ে থাকে তাহলে তাদেরকে বারবার সে আমলের দুর্নীতিগুলোকে এত টেনে আনা কারণটা কি? আপনারা কি এই আমলের দুর্নীতি আপনাদের চোখে পড়ে কিনা? এস এম কামাল। আমি আপনার বলি এই আমলে দুর্নীতি হয় আমরা স্বীকার করি, আমরা বলি আমাদের আমলে দুর্নীতি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের সম্মেলনে বলেছেন দুর্নীতি উন্নয়নের সৃষ্টি করে। মাননীয় প্রধানমন্ত্রী উনি দুর্নীতির ব্যাপারে সংসদে 0 টলারেন্স ঘোষণা করেছেন, দুর্নীতির বিরুদ্ধে উনি ব্যবস্থা গ্রহণ করেছেন। আপনি দেখেছেন যে দুর্নীতির বিরুদ্ধে উনি যারা দুর্নীতি করেছেন সরকারি কর্মকর্তা হোক দলীয় লোক হোক তাদেরকে ব্যবস্থা করেছেন, গ্রেপ্তার করেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং স্বাস্থ্য খাত তদন্ত, স্বাস্থ্য খাত বিচার হচ্ছে, বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। বিএনপি যখন এইগুলো বলে এইখানে তাদের অতীতটা স্মরণ করে দিতে যে তারা 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন। তাদের নেতা যিনি বংশই দিয়ে মুসলিকা দিয়ে বিদেশে আছেন, বিলাসবহুল জীবনযাপন করেছেন, তার সম্পর্কে আমেরিকান রাষ্ট্রদূত জেমস মরিয়েটি বলেছিলেন যে দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। আমি যেটা বলি, আপনি যেটা বলছেন অতীত কেন স্মরণ করা যায়? বিএনপি যখন এই কথাগুলো বলে যে সরকারের আমলে, এই সরকার কিন্তু তার দুর্নীতির কথা স্বীকার করে ব্যবস্থা নেয়। দেখেন তিরান দেওয়ার সময় হয়তো আমার বন্ধু প্রিন্স সাহেব বলবে যে তিরানের সময় দুর্নীতিতে মেম্বার চেয়ারম্যানরা দুর্নীতি করেছেন, আমরা কিন্তু স্বীকার করি না এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিছি। তাদের বিরুদ্ধে কিন্তু আমরা তাদের দল থেকে বহিষ্কার করেছি। কিন্তু বিএনপির আমলে একসময় ডিলার নিয়োগ দেওয়া ছিল, আপনিও জানেন, ফিরোজ সাহেবও জানেন সাংবাদিক হিসেবে, এবং সেই ডিলাররা সার আত্মসাৎ করেছিল, কৃষকদের সার দিতে পারছিল না, গুলি করে হত্যা করেছিল, তাদের কিন্তু বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এখন ওনারা যখন এই দুর্নীতির কথাগুলো বলে তখন ওনাদের উচিত ওনাদের অতীত থেকে শিক্ষা নিয়ে ভুল স্বীকার করে যে ভাই আমরা পারি নাই, আপনাদের আমলে দুর্নীতি হচ্ছেন কিন্তু আপনারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। উনি উন্নয়ন দেখেন, আইনের শাসনের কথা বলবেন, এই ব্যবস্থা নেবার কথা বলছেন এস এম কামাল, ব্যবস্থা নেবার কথা বলছেন। আপনাকে এই মানে 26 আগস্ট প্রথম আলোর একটা সম্পাদকীয়
তার কয়টা লাইন পড়ে শোনায়, সেখানে কি বলছেন তারা। দুর্নীতি আগেও ছিল, এখন তো সীমার বাইরে চলে যাচ্ছে। লুটপাটের মানসিকতার কতটা বেপরোয়া না হলে কেউ গরু ছাগলের উন্নয়ন প্রকল্পে ৪৫,০০০ টাকা চেয়ারের দাম ৬ লক্ষ টাকা দেখাতে পারে। গাভীর গর্ভবতী হওয়ার পরীক্ষার জন্য বাজারে এক পিস বক্সের কিটের দাম যেখানে বড়জোর ৫,০০০ টাকা, সেখানে তো দেখানো হয় ৫০০ গুণ। এমন প্রস্তাব অনুমোদিত হয় কি করে? আরও বলছে, এই অবিশ্বাস্য বাস্তবতার অবস্থা বোঝাতে এখন আর হরিলুট, পুকুর চুরি, সাগর চুরি কিংবা ওলট পালট করে দেমা লুটে পুটে খায় এমন সব প্রবাদ প্রবচন আর যথেষ্ট বলে গণ্য হচ্ছে না। এস এম কামাল। আপনার ধন্যবাদ। এর বিরুদ্ধে কিন্তু তদন্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ওই মন্ত্রণালয়ে। আপনি যেটা বলেছেন এর বিরুদ্ধে তদন্ত দেখেন, আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে যেখানে যারা হাইব্রিড ঢুকে বা দুই একজন আওয়ামী লীগের কর্মী যারা দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিএনপি একটি প্রকল্প, আমি জনকণ্ঠের নিউজ দেখাতে পারি, একটি প্রকল্পে ২২,০০০ কোটি টাকা লুটপাট হয়েছিল। ২০টি প্রকল্পের ২২,০০০ কোটি টাকা বিএনপির আমলে। আজকে সেই আমলে বাজেট ছিল ৬১,০০০ কোটি টাকার, আজকে বাজেট হচ্ছে ৫,৬৮,০০০ কোটি টাকা। আপনার মনে রাখতে হবে। এবং এই আমলে যে দুর্নীতি হয় না, আমরা অস্বীকার করি না। সেই আমলে রাষ্ট্র পৃষ্ঠপোষকায় দুর্নীতি তো, দুর্নীতির কারণে এতিমের টাকা আত্মসাৎ করেন কিন্তু বেগম খালেদা জিয়া আজকে সাজাপ্রাপ্ত আসামি। দুর্নীতির কারণেই কিন্তু তারেক জিয়া আজকে সাজাপ্রাপ্ত আসামি এবং বিদেশের থেকে তাদের টাকা এসেছিল। তদন্তে রিপোর্ট দিয়েছিল। জি, ইমরান সালে প্রিন্স আনমিউট করবেন। ধন্যবাদ। তো কামাল ভাইয়ের কথাগুলো শুনছিলাম, উনি আসলে ওনাকে বিনয়ের সাথে বলতে চাই, উনি এতগুলি অসত্য কথা বলেছেন, এগুলোর জবাব দিতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি একটা অসত্য কথা বলি, তাহলে রাজনীতি থাকতে হবে। তিনি প্রথমেই বলেছেন পত্রিকা যদি মিথ্যা হয় তাহলে আমি মিথ্যা। বিএনপি আমলে 5 বার নাকি বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। ওনাকে বিনয়ের সাথে জানাতে চাই যে আওয়ামী লীগ আমলে সর্বপ্রথম স্বাধীনতার পর বাংলাদেশ সর্বপ্রথম দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় আওয়ামী লীগ আমলে ২০০০ সালে, এবং পরবর্তীতে ২০০১ সালেও দুর্নীতিতে বাংলাদেশ ১ নম্বর ছিল। যেটা টিআইবি যেটা জরিপে যেটা দিয়েছিল, আপনি টিআইবি ওয়েবসাইটে গিয়ে এটা দেখতে পারেন, এই ২ বছরই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এটা একটা অসত্য কথা। দ্বিতীয় কথা, এটিএমের টাকা আত্মসাৎ করেছেন বেগম খালেদা জিয়া। এই কথা ওনারা যে ফরমাইশি রায় লিখে দিয়েছিলেন, এখানেও কথা লেখা নাই যে টাকা বেগম খালেদা জিয়া আত্মসাৎ করেছেন। ওনারা রাজনৈতিক প্রোপাগান্ডা হিসাবে এগুলো ব্যবহার করছেন। তৃতীয় কথা, তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়ার কোনো জনপ্রিয়তা নাই। উনি বাংলাদেশের সর্বাপেক্ষা জনপ্রিয় নেত্রী। এই পর্যন্ত উনি বাংলাদেশের যতগুলি নির্বাচনে দাঁড়িয়েছেন সবকটি নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়েছিল, এবং সেই নির্বাচনে উনি ৫টি আসন করে যতগুলি আসনে দাঁড়িয়েছিল সমস্ত আসনে উনি বিজয় লাভ করেছিলেন। এবং বাংলাদেশের অন্য কোনো নেতা নেত্রী কিন্তু সেই ইতিহাস নাই। উনি বাংলাদেশের সর্বাপেক্ষা জনপ্রিয় নেত্রী বলেই উনি ওই সব কয়টি নির্বাচনে উনি বিজয়ী হয়েছিলেন। ৪ নম্বর যে কথা উনি বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়েছিলেন, আমরা তো অস্বীকার করি না। -2 ফর্মুলা অনুযায়ী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার 4টি মামলা দিয়েছিল এবং শেখ হাসিনার বিরুদ্ধে 15টি মামলা দিয়েছিল। শেখ হাসিনা 2008 সালে ক্ষমতায় আসার পরে তার ক্ষমতার দাপট দেখিয়ে এবং বিভিন্ন ভাবে এই মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছেন বা ওয়াশমাইন করে দিয়েছেন বা শেষ করে দিয়েছেন। তো বেগম খালেদা জিয়ার বেলায় কিন্তু ইমরান সালে প্রিন্স এই জায়গায় থামাচ্ছি। জি, এই জায়গায় থামাচ্ছি। আমি আবার আপনার কাছ থেকে বিরতির পর ফিরে এসে এই জায়গা থেকে আপনি একটু মনে রাখবেন, স্মরণ রাখবেন পয়েন্টটা। আমি ঠিক এই জায়গা থেকে আপনার কাছ থেকে শুরু করব বিরতির পর ফিরে এসে। সৈয়দ ইমরান সালে প্রিন্স, আমি এটা বিরতি নেব, বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই আপনাদেরকে পাবো। আবার আমন্ত্রণ ২৪ ঘন্টায় বিরতির আগে থামিয়েছিলাম সৈয়দ ইমরান সালে প্রিন্স। আপনাকে যে জায়গা থেকে থামিয়েছিলাম আপনি সেই জায়গা থেকে শুরু করবেন। আপনি মন্তব্য জবাব দিচ্ছিলেন এস এম কামালের। পাশাপাশি এই প্রশ্নটা আমি ছোট করে যোগ করে দিতে চাই, আপনারা সবসময় এই সংসদকে অকার্যকর বলেন, অনির্বাচিত বলেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5টি উপনির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপি তার প্রার্থী ঠিক করছে। একদিকে আপনারা এই সংসদকে অনির্বাচিত বলেন, অকার্যকর বলেন, আবার সেখানেই পাঠাতে কেন মনোনয়ন দেন? ধন্যবাদ। তো আমি এখন যেটা বলছিলাম যে কামাল ভাই বলেছেন যে বিএনপি আমলে নাকি সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছিল। আমি বিনয়ের সাথে বলতে চাই, বিএনপি আমলে কোনো সারের ডিলার নিয়োগ দেওয়া হয়নি। বিএনপি ৯১-৯৩ সালে ক্ষমতায় যখন ছিল
তখন আপনার এর আগে যারা সারের ডিলার নিয়োগ পেয়েছিল তারাই কিন্তু ডিলারশিপ চালিয়েছে, বিএনপির কর্মীরাই ডিলারশিপ পায় নাই। এগুলো হলো কথা। তিনি বলেছেন যে বঙ্গবন্ধু হত্যার সাথে শহীদ জিয়াউর রহমানের জড়িত থাকার কথা বলেছেন, এটাও একটা মিথ্যা কথা। কারণ মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের মর্মান্তিক হত্যাকাণ্ডের পর শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার সদস্য তার ঘনিষ্ঠ বন্ধু খন্দকার মোস্তাক আহমেদ দায়িত্ব নিয়েছিল, এবং সেই শেখ মুজিবুর রহমান সাহেবের মন্ত্রিসভার প্রায় সকল মন্ত্রী আপনার সেই খন্দকার মোস্তাকের মন্ত্রী শপথ নিয়েছিল। সেই মন্ত্রীরা পরবর্তীতে আওয়ামী লীগের এমপি মন্ত্রী হয়েছেন, তাদেরকে কিন্তু তারা দোষারোপ করে না। সেই মন্ত্রিসভার যারা শপথ নিয়েছিলেন, শপথ পড়িয়েছিলেন তৎকালীন ক্যাবিনেট সেক্রেটারি ইমাম সাহেব, তাকে আওয়ামী লীগ পরবর্তীতে উপদেষ্টা বানিয়েছে এবং নির্বাচন পরিচালনা কমিটির আমার একটু সময় দিয়ে বলেছেন। আমি তো বলতে চাই, উনি তারপরে খন্দকার মোস্তাকের এই কুর প্রতি তৎকালীন সেনা প্রধান, বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান, বিডিআর প্রধান তারা আনুগত্য প্রকাশ করলো। তাদেরকে পরবর্তীতে আওয়ামী লীগ এমপি বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, উপদেষ্টা বানিয়েছে। তৎকালীন যে শেখ মুজিবের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট রচনা করলো জাসদ, সেই জাসদের কর্নেল তাহের সাহেব শেখ মুজিবুর রহমান সাহেবের লাশ দাফনের কথা বলেছেন, যে বঙ্গোপসাগরে তার লাশ কেন ফেলে দেওয়া হলো না। প্রাসঙ্গিক আলোচনা আসি। জাসদকে 14 দলের শরিক দল বানিয়ে জাসদের ইনু সাহেবকে মন্ত্রী বানিয়েছে। তারা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকবো না। তৎকালীন সেনা উপপ্রধান, যার টেবিল কলম ছাড়া আর কোনো কাজ ছিল না, তাকে ওনারা আপনার জিয়াউর রহমানকে আপনারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত করছেন। আসলে এগুলো জিয়াউর রহমানের তার যে সততা, তার যে আপনার দুর্নীতিমুক্ত জীবন, তার যে রাজনীতি, তার জনপ্রিয়তা, দেশপ্রেম, ওনারা ভয় পায় বলেই 45 বছর পরেও জিয়াউর রহমানের চরিত্র হনন করার জন্য তারা এসব কাজ করছে। এসব বলে আর তারা নিজেদের ব্যর্থতাকে আড়াল করতে পারবে না। আর যেটা বলেছেন যে নির্বাচনের যে বিষয় আপনি এখন উল্লেখ করেছেন, সেই নির্বাচনের বিষয়ে আমি উল্লেখ করতে চাই। আমরা আগেই বলেছি যে এই পার্লামেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে না, কিন্তু দেশে আজকে ডেমোক্রেটিক কোনো স্পেস নাই, কথা বলার কোনো জায়গা নাই। আমরা যেখানেই পাচ্ছি সেখানেই আমরা কথা বলছি, সেই স্পেসটা আমরা গ্রহণ করছি। সেটাও আমাদের ডেমোক্রেটিক স্পেস নেওয়ার একটা সুযোগ, এবং সেই সুযোগ আমরা নেওয়ার জন্য আমরা কাজ করতে বলে তাদের আজকে গাত্রদাহ শুরু হয়ে গেছে। আপনার নির্ধারিত সময় শেষ, আপনার নির্ধারিত সময় শেষ। আপনি বলছেন যে ডেমোক্রেটিক স্পেস যেটা পাওয়া দরকার সেখানের জন্য প্রয়োগ করার জন্য আপনারা সংসদে যাচ্ছেন এবং সেখানে গিয়ে আপনার প্রতিনিধি পাঠাচ্ছেন, যদিও সেটা অনির্বাচিত হোক বা আপনাদের ভাষায় অকার্যকর হোক। আমি এস এম মুস্তাফা কামাল, আপনি কি বলবেন? আপনার জন্য 3 মিনিট। আমি আপনারে বলি, আপনি মিনিট দিলে উনি যে উত্তরগুলো দিতে হবে। উনি প্রথম বলছেন যে আমি মিথ্যা কথা বলছি দুর্নীতির ব্যাপারে। প্রথম আলো 2005, এই লজ্জাকার টানা 5 বার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন বিএনপির আমলে, উনি যেটা বললেন। আর বিশ্বের 3 পরিবার হচ্ছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শ্রেষ্ঠ দুর্নীতিবাজ। একটা হচ্ছে পাকিস্তানের নওয়াজ শরীফ আর কিম জং উন, আর বাংলাদেশে খালেদা জিয়ার পরিবার। পত্রিকার নিউজ, আমার কথা না, পত্রিকা আমি শো করতে। কোন পত্রিকা ভাই? দৈনিক পত্রিকার নামটা বলেন। দৈনিক পূর্বকোণ, দৈনিক পূর্বকোণ। আপনি ভাই কোথাকার কোন পত্রিকা আপনারা নিয়ে এসে আপনারা কোট করেন, এটা কিভাবে হবে? কোথাকার পত্রিকা? ফিরোজ সাহেবের দিকে দৈনিক পূর্বকোণ কোন জায়গার পত্রিকা? আর উনি যেটা বললেন বঙ্গবন্ধুর হত্যার সাথে 1976 সালে কর্নেল রশিদ আর ফারুকের সাক্ষাৎকার নিয়েছিলেন। উনি বলেছেন, তারা বলেছেন জিয়াউর রহমানের সাথে তারা দেখা করেন 20 মার্চ 1975 সাল, এবং জিয়াউর রহমান তাদেরকে ওনার বাসার নিয়ে যান এবং তাদেরকে সম্মতি জানান। এবং মাঝখানে বলেন 76 সালে জিয়াউর রহমানের একটি সাক্ষাৎকার নিয়েছিলেন, সেখানে জিয়াউর রহমান কোনো কথা বলেননি। সে জিজ্ঞাসা করেছিল ফারুক রশিদ যে কথা বলেছেন সত্যতা কোথায়, জিয়াউর রহমান কথা না বলে এড়িয়ে গিয়েছিলেন। এবং যুক্তরাষ্ট্রের সাংবাদিক, আপনি যুক্তরাষ্ট্রের সাংবাদিক লিস ট্রুস ভাষায় জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের সাথে, আমি আরেকটা কোন সাংবাদিকের কথা বিশ্বাস করব না। 79 এর পার্লামেন্ট, যে পার্লামেন্ট জিয়াউর রহমানের কথা চলতো, সেই পার্লামেন্ট আইন পাস হয়েছিল বাংলাদেশে বঙ্গবন্ধুর হত্যার বিচার হবে না, শিশু হত্যার বিচার হবে না, নারী হত্যার বিচার হবে না। এই আইন পাস করেছিল 79 এর পার্লামেন্ট। খন্দকার মুস্তাক আওয়ামী লীগের নেতা ছিল, স্বীকার করি। খন্দকার মুস্তাক এবং জিয়া রহমান দুইজনই পাকিস্তানের এজেন্ট ছিল, এবং তারা ষড়যন্ত্র করে পাকিস্তানের এবং সাম্রাজ্যবাদের নির্দেশে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। আমি তথ্য দিয়ে বলছি। এবং জিয়া রহমান যে পাকিস্তানের এজেন্ট ছিল তার প্রমাণ 23 মে 71 সালে কর্নেল বেগ একটি চিঠি দিয়েছিলেন। প্রাসঙ্গিক আলোচনা থাকি। আর নির্বাচন সংক্রান্তে বলেছেন তো, আমি নির্বাচন সংক্রান্ত বিষয়ে বলতে চাই।
উনারা বলে নির্বাচনে উনাদের সিদ্ধান্তহীনতা, উনাদের কথার কোনো ঠিক আছেন, উনাদের মহাসচিব পদত্যাগ করলেন, সেই সিটে আবার নির্বাচন করলেন সিরাজ সাহেব, আর একজন মহিলা তারেক জিয়ার আশীর্বাদ নিয়ে মহিলা আসনে নির্বাচিত হইলেন। উন্ডা নির্বাচনে কারচুপির কথা বলেন, কারচুপি আপনি জানেন এখানে ফিরোজ সাহেব আছে, আমরা 90 সালে জি। লড়াই সংগ্রাম মোস্তফা করে ফিরোজ। আমরা এক সেকেন্ড আরে আধা আপনি 3 মিনিট কমপ্লিট হয়ে গেছে, আপনি 3 মিনিটের থেকে বেশি সময় নিয়েছেন, আমাকে মোস্তফা ফিরোজকে সময় দিতে হবে। 90 সালে লড়াই সংগ্রাম মোস্তফা করে ফিরোজ। আমরা ওখান থেকে ফিরিয়ে এনেছি। মোস্তফা ফিরোজ, 10টা হুন্ডা 20টা গুন্ডা মোস্তফা ফিরোজ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আপনি শেষ করবেন। আমি 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 আসলে আমি যেটা বলতে চাই, সবিনয় দুটি বড় রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, দুটি রাজনৈতিক দলের বাংলাদেশের গণতন্ত্র আবার বিনির্মাণে বা পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক অবদান থাকা সত্ত্বেও রাজনৈতিক কাঠামোগত পরিস্থিতির কারণে বা সঠিকভাবে নেতৃত্বের অভাবে, রাজনৈতিক অদূরদর্শিতার কারণে এই রাজনৈতিক দলগুলো এসব পতনের পর যে মানুষের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এবং ব্যর্থ হওয়ার পর এই যে ব্যবসায়ী দুর্নীতিবাজরা দুটি রাজনৈতিক দলের মনোনয়নকে আস্তে আস্তে সংসদকে রাজনৈতিক সংসদের পরিবর্তে যে একটি ব্যবসায়িক সংসদে পরিণত করেছে। এবং এই ব্যবসায়ীরা হচ্ছে বাংলাদেশের সেরা দুর্নীতিবাজ, অর্থাৎ দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকীকরণের ক্ষেত্রে বিএনপি এবং আওয়ামী লীগ কোনোভাবেই এর দায় এড়াতে পারবে না। যার কারণে আমরা এই যে দুর্নীতির যে আলোচনা আমরা শুনছি দুই নেতার কাছ থেকে, এটা কিন্তু একটা ধারাবাহিক। এটা এমন না যে শুধু বিএনপি করেছে, আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ করেনি বা বিএনপি করেনি, তা না। এটা একটা ধারাবাহিক ভাবে একটা রাজনীতির মধ্যে যে দুর্নীতিকরণ বা একটা বিরাজনীতিকরণ যে আবহাওয়া তৈরি হয়েছে, সেই আবহাওয়াটা কিন্তু এখনো বিদ্যমান এবং এটি ক্রমে ক্রমে বেড়েছে। ফলে কোন আমলে কম, কোন আমলে বেশি, সেটি বিবেচনা। বিশেষ হচ্ছে যে রাজনীতিটাকে একেবারেই মানে কি বলে ব্যবসায়ীরা এবং দুর্নীতিবাজরা তাদের আয়ত্তে নিয়েছে এবং নিয়ন্ত্রণে নিয়েছে। বরং আমি বলবো যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে যারা গণতন্ত্রকামী, যারা সত্যিকার অর্থে রাজনীতিকে দেশের কল্যাণে, মানুষের কল্যাণে ব্যবহার করতে চায়, তারা বরং আভ্যন্তরীণ ভাবে যদি তারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে তাদেরকে যদি মুক্ত করতে পারে, রাজনৈতিক সংস্কার করতে পারে, তাহলেই হচ্ছে সামনের দিকে এগোনো সম্ভব। নতুবা বিদ্যমান কাঠামোতে আওয়ামী লীগ বা বিএনপির পক্ষে ভালো কিছু দেওয়া ভবিষ্যতে এটি আর সম্ভব না। সম্ভব না। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। আমাকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। এস.এম. কামাল, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এবং মোস্তফা ফিরোজ, আপনাদের মূল্যবান সময় মন্তব্যের জন্য। কাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।